আমি তোমাকে ভালোবাসি। দুদিনের ট্রেন জার্নির পুরো যে ক্লান্তি ভাবটা সেটা পুরো নিমেষেই উড়ে গেল। এখানে তো মারামারি লেগে গেছে। আমার হাতের ডান পাশে হচ্ছে আরব সাগর, এই সোজাসুজি হচ্ছে ভারত মহাসাগর, আর এইদিকে হচ্ছে বঙ্গোপসাগর। অনেক দিনের একটা স্বপ্ন ছিল দক্ষিণ ভারতে এসে আসল সাউথ ইন্ডিয়ান খাবারের স্বাদ নেওয়া। তাই হোটেলে ব্যাগ রেখে সকাল সকাল চলে আসলাম ব্রেকফাস্ট করতে। এখান থেকে আমরা নিলাম গরম গরম ধোসা। সত্যি বলতে দক্ষিণ ভারতের খাবারের একটা আলাদা স্বাদ আছে, বিশেষ করে কেরালার মশলা দিয়ে তৈরি হওয়ায় খাবারের গুণগত মান আর ফ্লেভার দুটোই অসাধারণ। ব্রেকফাস্ট শেষ করে আমরা ঠিক করলাম আজকেই পুরো কন্যাকুমারী ঘুরে দেখব। তাই সকাল সকাল লাইনে দাঁড়িয়ে পড়লাম বিবেকানন্দ রক মেমোরিয়াল যাওয়ার জন্য। বন্ধুরা, আমরা এখন আছি কন্যাকুমারী ফেরিঘাটের সামনে। আমার পিছনে দেখতে পাচ্ছ সমুদ্র, আর এটা হচ্ছে 100 টাকার লাইন, মানে নর্মাল লাইন, আর এটা হচ্ছে ভিআইপি লাইন 300 টাকা। সকাল 7:45 থেকে বিকেল 4টে পর্যন্ত এই ফেরিঘাট খোলা থাকে। তার মধ্যে তোমাদেরকে এই জায়গা থেকে ঘুরে আসতে হবে। যারা ভিআইপি লাইনে যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছ ভিড় নেই একদম, 300 টাকা করে, আর এটা হচ্ছে 100 টাকা করে যে লাইন। চলে এসেছি একদম টিকিট কাউন্টারের সামনে। এখানে 100 টাকা দিয়ে 4 জনের, মানে 400 টাকা দিয়ে 4টে টিকিট আমরা কাটবো। টিকিট কাটা হয়ে গেল, এবার আমরা যাচ্ছি ফেরিঘাটের দিকে। এই যে 1 ঘন্টা অপেক্ষা করার পর আমরা ফাইনালি একদম বোটের কাছে চলে এসেছি। এই যে বোটগুলো দাঁড় করানো রয়েছে, আর এখানে ভিআইপি লাইন আর যে জেনারেল 100 টাকার লাইন সব কিন্তু মিশে গেছে এখানে এসে। বিবেকানন্দ রক মেমোরিয়াল যাওয়ার জন্য মূলত 2 ধরনের লাইন থাকে, একটি নর্মাল লাইন এবং একটি ভিআইপি লাইন। নর্মাল লাইনের টিকিট মূল্য 100 টাকা আর ভিআইপি লাইনের জন্য 300 টাকা। আমি নিজে 100 টাকার নর্মাল লাইনে দাঁড়িয়েছিলাম, তবে আমার ব্যক্তিগত পরামর্শ থাকবে সময় বাঁচাতে চাইলে তোমরা 300 টাকার ভিআইপি লাইনে দাঁড়াবে, কারণ নর্মাল লাইনে অনেক বেশি সময় অপেক্ষা করতে হয়। টিকিট তোমরা অনলাইন এবং অফলাইন দুভাবেই কাটতে পারবে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখি, এই জায়গা থেকে শুরু করে নর্মাল এবং ভিআইপি লাইনের মধ্যে আর কোনো পার্থক্য থাকে না। সবাইকে একই সাথে ফেরির দিকে যেতে হয়। চলে এসেছি এই যে বোটের কাছে, এখন আমরা বোটে উঠবো। আরামসে লো। আরে এখানে তো মারামারি লেগে গেছে। ফেরির সিটিং অ্যারেঞ্জমেন্টও খুব সাধারণ, একদিকে 6টা সিট আর অন্যদিকে 6টা সিট। যে যেখানে পারবে বসে যাবে, কোনো নির্দিষ্ট সিট নম্বর দেওয়া হয় না। আর এখানকার জলটা জাস্ট দেখো কি ক্লিন। তো ফাইনালি প্রায় 2.5 থেকে 3 ঘন্টা লাইন দিয়ে 100 টাকা দিয়ে টিকিট কাটার পর বোর্ডে উঠে বসেছি, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের সেই আকাঙ্ক্ষিত স্থানে আমরা পৌঁছবো। খুবই ভালো লাগছে। ফেরি ধীরে ধীরে এগোতে শুরু করতেই চারপাশে শুধু জল আর জল। মাঝে মাঝে ঢেউ এসে ফেরির গায়ে ধাক্কা দিচ্ছে, আর সবাই মিলে সেই মুহূর্তটা উপভোগ করছে। কেউ ছবি তুলছে, কেউ ভিডিও করছে, কেউ আবার চুপচাপ বসে প্রকৃতির সৌন্দর্য দেখছে। সমুদ্রের মাঝখানে এসে কন্যাকুমারীর সৌন্দর্য যেন আরও স্পষ্ট হয়ে ওঠে। এই ছোট্ট ফেরি রাইডটা কিন্তু ভ্রমণের সবচেয়ে স্পেশাল অংশ। বন্ধুরা, আমরা এখন এসে গেছি বিবেকানন্দ রক মেমোরিয়ালের কাছে। খুবই অল্প একটা সময় ফেরিতে থাকতে হবে তোমাদের। এই ছোট্ট রাইডটা তোমাদের কিন্তু বেশ ভালোই লাগবে। ওই পাশ থেকে বোটে করে এসে আবার এখান থেকে এই যে টিকিট কাউন্টার রয়েছে, এখান থেকে টিকিট কাটতে হবে 30 টাকা দিয়ে। হ্যাঁ, 30 টাকা দিয়ে টিকিট কেটে তারপর উপরে ওঠা যাবে। এই হচ্ছে আমাদের টিকিট 4 জনের। এই টিকিট দিয়ে এন্ট্রি করলাম। এখন যাবো আমরা উপরের দিকে। এখানে জুতো রাখার জন্য কিন্তু ফ্রি অফ চার্জেস, মানে এখানে তোমাদেরকে কোনো টাকা পে করতে হবে না জুতো রাখার জন্য। তো আমরা এখানে রাখবো। বুঝতে পারছো কত জুতো রাখা রয়েছে। এখানেও জুতো রাখার জায়গা রয়েছে, এখানে চাইলে তোমরা জুতো রাখতে পারো কিংবা পাশেই রাখতে পারো। এই হয়ে গেল এন্ট্রান্স, আর এখান থেকে শুরু হচ্ছে উপরে যাওয়ার রাস্তা। বন্ধুরা, আজ আমরা পৌঁছে গেছি কন্যাকুমারীর সমুদ্রের মাঝখানে অবস্থিত ঐতিহাসিক বিবেকানন্দ রক মেমোরিয়ালে। কয়েক মিনিটের বোট রাইডের পর বিশাল পাথরের ওপর দাঁড়িয়ে থাকা এই স্মৃতিসৌধ চোখে পড়ে। 1892 সালে স্বামী বিবেকানন্দ এই শিলায় ধ্যান করেছিলেন বলে জানা যায়। সেই স্মৃতিতেই তৈরি হয়েছে এই মনিউমেন্ট। এখানে ঢুকলেই দুটি প্রধান অংশ দেখা যায়, শ্রীপাদ মণ্ডপম
এবং বিবেকানন্দ মণ্ডপম। শ্রীপাদ মণ্ডপমে একটি পবিত্র পদচিহ্ন রয়েছে, যেটিকে দেবী কন্যাকুমারীর পদচিহ্ন বলে মানা হয়। আর বিবেকানন্দ মণ্ডপমের ভেতরে রয়েছে ধ্যান হল ও স্বামীজির মূর্তি। ভেতরে সাধারণত ফটোগ্রাফি অ্যালাউড নয়, এই তথ্যটাও তোমরা মাথায় রেখো। বন্ধুরা, জানো কি কিভাবে এখানে পৌঁছেছিলেন স্বামী বিবেকানন্দ? 1892 সালের ডিসেম্বর মাস। তখন স্বামীজি সারা ভারত পায়ে হেঁটে ভ্রমণ করছিলেন। দেশের দারিদ্র্য, কষ্ট আর মানুষের বাস্তব অবস্থা নিজের চোখে দেখছিলেন। এই ভ্রমণের একদম শেষ প্রান্তে এসে তিনি পৌঁছান ভারতের সর্বদক্ষিণ প্রান্ত কন্যাকুমারী। তখন কিন্তু আজকের মতো ফেরি সার্ভিস ছিল না। বলা হয় স্বামীজি নিজেই সমুদ্র সাঁতরে এই পাথরের ওপর পৌঁছেছিলেন। উত্তাল ঢেউ, গভীর জল, তবুও তার মন ছিল অটল। 1892 সালের 25, 26 এবং 27 ডিসেম্বর টানা 3 দিন তিনি এই পাথরের ওপর ধ্যান করেন। সেখানেই তিনি ভারতের অতীত, বর্তমান আর ভবিষ্যৎ নিয়ে গভীর চিন্তা করেন। আজ যে স্মৃতিসৌধটা আমরা দেখছি, সেটা তৈরি হয় 1970 সালে তার সেই ধ্যান স্থানের স্মৃতিতে। বন্ধুরা, গ্লাস ব্রিজের ওপরে উঠলাম আমি। এখানে কার্পেট মতো পাতা রয়েছে, পায়ে যাতে গরম না লাগে। বন্ধুরা, কত মোটা গ্লাস দিয়ে এটা বানানো হয়েছে দেখো। এই যে পুরো নিচে সমুদ্র, ব্রিজটা জাস্ট কত সুন্দর দেখো। আর এর ওপর দিয়ে হাঁটতে বেশ ভালো লাগছে। এর নিচে পাথরও দেখা যাচ্ছে। এই যে গ্লাসটা অতটা ক্লিন না, নিচের দিকে বোঝা যাচ্ছে না। দারুণ, ওই নিচে পাথর দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ বন্ধুরা? নিচে পাথর, নিচে সমুদ্র। খুব ভালো লাগছে। আর আমি বলতে চাই যে তিরুভাল্লুভার হলো একজন তামিল কবি। ওনার তামিল ভাষায় ওনার বহু গ্রন্থ লেখা আছে, ওই জন্য এখানকার উনি খুব বিখ্যাত। আর এই বিবেকানন্দ রক মেমোরিয়াল থেকে তিরুভাল্লুভার যে স্ট্যাচু আছে ওখানে যাওয়ার জন্য এই গ্লাস ব্রিজ, এটা 2 থেকে 3 মাস হচ্ছে নতুন আমাদের যাওয়া আসার জন্য এটা নতুন করা হয়েছে। 3 মাস মতো হয়েছে এই যে গ্লাস ব্রিজটা বানানো হয়েছে আমাদের ইন্ডিয়ার মধ্যে, এটা একটা অন্যতম। আর এই হচ্ছে স্ট্যাচু অফ উইজডম। এখান থেকে প্রবেশ করতে হবে, উপরে যেতে হবে এরকম ভাবে। পুরোটাই পাথর দিয়ে বানানো হয়েছে। আমরা একেবারে চলে এসেছি একদম উপরে। এটা হচ্ছে থিরুভাল্লুভার স্ট্যাচু, পুরোটা পাথর কেটে বানানো হয়েছে। আর এখান থেকে পুরো সমুদ্রের ভিউটা দেখা যাচ্ছে। এটা হচ্ছে গ্লাস ব্রিজ। আমার হাতের ডান পাশে হচ্ছে আরব সাগর, এই সোজাসুজি হচ্ছে ভারত মহাসাগর, আর এইদিকে হচ্ছে বঙ্গোপসাগর। তো বন্ধুরা, আমাদের বহুদিনের প্রতীক্ষা কন্যাকুমারী বেড়াতে আসবো, আর তার সাথে গ্লাস ব্রিজ, স্বামী বিবেকানন্দ রক মেমোরিয়াল এবং তামিল কবি তিরুভাল্লুভার স্ট্যাচু দেখবো। আজকের তা বাস্তবে পরিণত হয়েছে। আমরা সেখানে স্পটে চলে এসেছি। 100 টাকা বোটের জন্য নিয়েছে আর 30 টাকা নিয়েছে এন্ট্রি ফি এইগুলো ঘোরার জন্য। দেখে আমাদের খুব ভালো লাগছে। আর এখানে একটা হাওয়া চলছে, এত সুন্দর একটা হাওয়া অটোমেটিক চলছে, মানে শরীর পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে। পুরো 2 দিনের ট্রেন জার্নির পুরো যে ক্লান্তি ভাবটা সেটা পুরো নিমেষেই উড়ে গেল। আর তার সাথে চারিদিকে যেই দিকে তাকাচ্ছে একটা সুন্দর নাজারা। আর এই আমার সামনে আছে তিরুভাল্লুভার স্ট্যাচু, যার পায়ের আঙুলগুলো মানে আমাদের মাথার সমান আছে। ওটা পুরোটা অনেকটাই উঁচু, মানে এখান থেকে এইভাবে দেখা যাচ্ছে না। আর আমরা পুরো টপে উঠে এসেছি, এখান থেকে পুরো চারিদিক দেখা যাচ্ছে সমুদ্র। আমরা এখন আছি একদম ইন্ডিয়ার শেষ প্রান্তে কন্যাকুমারী। তোমার কেমন লাগছে বলো? খুবই ভালো লাগছে। আমরা এমন একটা জায়গায় আছি, বাঁ দিকে বঙ্গোপসাগর, ডান দিকে আরব মহাসাগর, আর আমরা যেখানে আছি এটা ভারত মহাসাগর। এই যে 3খানা মহাসাগরের সংযোগের স্থলে আমরা আছি, এটা আমাদের বহুদিনের আশা ছিল। এবং সোজা আপনারা যে সোজা দেখতে পাচ্ছেন, এই সোজা ঠিক বাঁ দিকে সোজা চলে যাচ্ছে শ্রীলঙ্কা। সব বন্ধুদের বলবো আপনারা সারা ভারতবর্ষ ভ্রমণের সাথে অবশ্যই এইটা রাখবেন, কন্যাকুমারীর এই জায়গাটা। বন্ধুরা, তিরুভাল্লুভার ছিলেন প্রাচীন তামিল সাহিত্যের একজন মহান কবি ও দার্শনিক। তিনি মূলত তার অমর গ্রন্থ তিরুক্কুরালের জন্য বিশ্বজোড়া খ্যাতি অর্জন করেন। তিরুভাল্লুভারের লেখায় ধর্ম, বর্ণ বা জাতির কোনো বিভেদ নেই। তিনি মানবতাকেই সবচেয়ে বড় মূল্য হিসেবে তুলে ধরেছেন। তার শিক্ষাগুলো আজও সমান প্রাসঙ্গিক এবং বিশ্বজুড়ে বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে। তার সম্মানার্থে বিশাল এই মূর্তি ও স্মৃতিস্তম্ভ নির্মিত হয়েছে। বন্ধুরা, এই যে ব্রিজটা বানানো হয়েছে, এই জায়গাটা এরকম আগে ছিল না। এই জায়গাটা ছিল যে পাথরগুলো দেখতে পাচ্ছ, ওই যে দূরে দেখা যাচ্ছে যে পাথরগুলো, ওইরকম পাথর ছিল। ওই ওখান থেকে স্বামী বিবেকানন্দ সাঁতরে এখানে এসে 3 দিন আমাদের দেশের জন্য ভেবেছিল, ধ্যান করেছিল। এখানে যে মন্দির রয়েছে, মন্দিরের ভেতরে ফটোগ্রাফি অ্যালাউড নেই, তো আমি তোমাদেরকে কিছু দেখাতে পারবো না। ওইদিকেও অ্যালাউড নেই। এই যে দেখতে পাচ্ছ সব মানুষ যাচ্ছে ভেতরে।
আমি একেবারে চলে এসেছি এই যে স্বামী বিবেকানন্দ যে রক মেমোরিয়াল রয়েছে তার সামনে। আমার এই পিছনটায় দেখতে পাচ্ছ শ্রীবাল্লুয়ার কবির স্ট্যাচু, আর এটা হচ্ছে গ্লাস ব্রিজ, আর এদিকে সামনে একটা মন্দির, আর এই চারিদিকে পুরো সমুদ্র। তো সব মানুষ ঢুকছে, এখানে ফটোগ্রাফি অ্যালাউড নেই। বিবেকানন্দ রক মেমোরিয়ালের ওখানে ঢুকেছিলাম, ভেতরটা এত সুন্দর, অনেক বড় একটা স্ট্যাচু বানানো রয়েছে স্বামী বিবেকানন্দর, অনেক নিরিবিলি পরিবেশ, ভেতরটা বেশ ভালো লাগলো। তো ওখানে ভিডিওগ্রাফি অ্যালাউড ছিল না বলে আমি তোমাদেরকে দেখাতে পারলাম না। এখান থেকে সমুদ্রের কালার দেখো বন্ধুরা। তো বন্ধুরা, বেশ কিছুটা সময় এখানে কাটানোর পর আমরা আবার ফেরি করে মূল ভূখণ্ডে ফিরে আসলাম। আর দেখো, দূর থেকে বিবেকানন্দ রক মেমোরিয়ালটা কত সুন্দর লাগছে। অনেকটা বেলা হয়ে গেছে, তাই আমরা চলে এলাম সোনার বাংলা হোটেলে লাঞ্চ করতে। খাওয়া দাওয়া শেষ করে হোটেলে একটু রেস্ট নিয়ে আমরা চলে এলাম সমুদ্রে স্নান করতে। বিকেলবেলা এসছি আমরা এই যে কন্যাকুমারী যে সমুদ্র বিচ। ও বন্ধুরা, আমরা এখন স্নান করব। আরব সাগরের পানি, এতে কোনো বালি নেই। আমরা দীঘার সমুদ্রে যে বালি থাকে এরকম মাথায় ভর্তি হয়ে যায়, এতে কোনো বালি নেই। আর পানি দেখো তো কাঁচের মতো নেই। মারলাম ও বন্ধুরা, স্বপ্ন পূরণ হয়ে গেল কন্যাকুমারী এসে। তিন সাগরের মুখ কন্যাকুমারী, দেখুন আমরা কিভাবে এনজয় করছি। The white color is the phosphorus. That's why the tasting is too salt. Once again, আমি তোমাকে ভালোবাসি কলকাতা, Kolkata. আমি তোমাকে I'm the ভালোবাসি। ఎవరు నేరం ఉన్నారు కొంటారు యార్ ఎందుకు సుమా 1 2 3 বন্ধুরা, আমরা এখন চলে এসেছি আমাদের হোটেল থেকে মাত্র 2 থেকে 3 মিনিটের হাঁটার দূরত্বে অবস্থিত সুন্দর কন্যাকুমারী ভিউ পয়েন্টে। এই জায়গা থেকে পুরো কন্যাকুমারী শহরের অপূর্ব দৃশ্য এক নজরে দেখা যায়। আর দেখো, এখান থেকে বিখ্যাত বিবেকানন্দ রক মেমোরিয়ালটাও কত সুন্দরভাবে দেখা যাচ্ছে। দেখছো বন্ধুরা, লম্বা পাথর দিয়ে তৈরি এই রাস্তা অনেকটা এগিয়ে গেছে সমুদ্রের ভেতর। দূর থেকে দেখলে মনে হয় যেন রাম সেতু। পুরো পথটাই বড় বড় পাথর দিয়ে সাজানো। সমুদ্রের ঢেউয়ের শব্দ, হালকা বাতাস আর চারপাশের দৃশ্য সব মিলিয়ে সত্যি অসাধারণ একটা অভিজ্ঞতা। বন্ধুরা, তোমরা যদি কখনো কন্যাকুমারী ভ্রমণে আসো তাহলে এই জায়গাটা কিন্তু একদমই মিস করবে না। দেখো, আমরা হাঁটতে হাঁটতে এখন একদম শেষ প্রান্তে চলে এসেছি। এরপরে আর কোনো রাস্তা নেই, শুধু সামনে বিশাল সমুদ্র আর আকাশের মিলন রেখা। সত্যিই মন ভরে যাওয়ার মতো একটা মুহূর্ত। এখন সন্ধ্যাবেলা আসলাম, এটা হচ্ছে পুরো মার্কেট। এই যে দেখছো, এই মাদিকে যে রাস্তাটা চলে গেছে, এদিকে গেলে সি বিচ, আর এদিকে হচ্ছে সি ভিউ হোটেল, আর এখানে একটা গোল্ডেন ক্যাফে রয়েছে। এখান থেকে আমরা চা নিলাম, এখন চা খাবো। দেখো কত সুন্দরভাবে দিয়েছে। সন্ধ্যাবেলা ঘুরতে ঘুরতে আসলাম এই একটা জায়গায়, এই যে সি বিচের ধারে একদম বিক্রি হচ্ছে। এখানে মাছ ভাজা, দেখো মাছ ভেজে দিচ্ছে, এই যে খাচ্ছে সবাই। কি মাছ? জ্যাক মাছলি, বিভিন্ন ধরনের মাছ এখানে বিক্রি হচ্ছে। এদিকেও রয়েছে দোকান, এদিকেও রয়েছে কাঁচা মাছ, এদিকেও রাখা রয়েছে। আর এই হচ্ছে মেরিনেট করা সামুদ্রিক মাছ। মশলা দিয়ে বানানো হয়েছে, ভালো, হেভি টেস্ট। সমুদ্রের ধারে এসে মাছ আছে, একটা হচ্ছে জ্যাক আর একটা হচ্ছে ভোলা। তো আমরা এখানে 4-5টা দোকান ঘুরলাম, ঘুরে এখানে ভালো মনে হলো, আমরা অর্ডার করলাম। খুব ভালো খেতে। চাইলে এখানে ড্রাই ফ্রুটস নিতে পারো তোমরা। বিভিন্ন ধরনের মশলা বিক্রি হচ্ছে, দেখো এলাচ থেকে শুরু করে বিভিন্ন মশলা। বন্ধুরা, আমরা কন্যাকুমারীতে যে হোটেলে রয়েছি, রাত্রেবেলা একটু দেখিয়ে দিচ্ছি। এখানকার এটা হচ্ছে মেন স্ট্রিট, সমুদ্র বিচ চলে যাচ্ছে সোজা, আর এই হচ্ছে ওয়াকিং স্ট্রিট রাতের, আর এই হচ্ছে জ্যোতি লজ। এই হচ্ছে আমাদের হোটেল, এই হোটেলটা আমরা নিয়েছি। খাওয়া দাওয়া সেরে আমরা এখন হোটেলে যাচ্ছি। তো আজ দিনটা বেশ ভালো এনজয় করেছি, সুন্দর জায়গা, তোমরা আসো কন্যাকুমারী। এখন আমরা হোটেলে যাব, গিয়ে শুয়ে পড়বো। তো আবারও দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।